গ্রামে বোধহয় আমি একজন যাকে কেউ ভালোবাসে না, কেউ দু চোখে দেখতেও পারে না। কি আর বলবো, সবই আমার পোড়া কপাল। আমার কপালে যদি এসবই লেখা থাকে তাহলে এখানে আর কাকে দোষ দেব আমি? দিন যেভাবে যাচ্ছে সেভাবেই যাক, বিধাতার কাছেই বা আর কত অভিযোগ করব? কিছুদিন ধরে বাবা মা আমার বিয়ের কথা ভেবে ভেবে পাগলই হয়ে যাচ্ছে। আমার মতো এরকম কালো মেয়েকে কে বিয়ে করবে? আমিও না কি ভাবছি, যেখানে আমার বাবা মাই আমাকে ভালোবাসে না সেখানে আরও কে ভালোবাসবে আমাকে? তোকে আমি কতবার করে বলেছি যে নদীর পাড়ে এদিকে তুই আসবি না। তোর ওই কালো পোড়া মুখটা দেখলে না আমার সারা দিনটাই খারাপ যায়। এবার তোর যন্ত্রণায় কি নদীর পাড়ে আসা বন্ধ করব আমি, নাকি কোথাও গিয়ে বাসা পাতবো? তুই এখান থেকে এখনই চলে যা বলছি, চলে যা। বৌদি, আমি তো আপনার বাড়ির সামনে দিয়েও চাইনি, নদীর পাড় দিয়ে এসেই আবারও নদীর পাড় দিয়েই চাই। আর এই জায়গাটা তো আপনার একার নয়, এই গ্রামের জমিদারের। আর আপনি তো ভালোভাবেই জানেনই বৌদি, এই গ্রামের নদীটার উপরেই আমাদের নির্ভরশীল। ওরে বাবারে বাবা, এই কালির মুখে আবার চ্যাটাং চ্যাটাং কথাবার্তা। তা বলি, এরকম চ্যাটাং চ্যাটাং কথাগুলো তোর বাড়িতে কি বলতে পারিস না? আর আমি শুনেছি তোর মা নাকি তোকে দিনে 3-4 বার ছেটাপেটা করে। আর শোন, তুই হচ্ছিস এই গ্রামের সব থেকে কালো মেয়ে। তোকে দেখলে মানুষের দিন সেদিন খারাপ যায়। যা 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 বলছি। আর কোনোদিনও যদি এই নদীর পাড়ে দেখেছি তো তোকে আমি ধাক্কা দিয়ে মেরেই ফেলবো, তারপর দেখবি কত মজা। কি কুৎসিত মুখটা রে বাবা, ছি 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 ছি। এই ভর দুপুরে বসে বসে অত শত কি ভাবছোটা কি শুনি? খাওয়া দাওয়া ছেড়ে অত শত ভাবলে তো খুব তাড়াতাড়ি তুমি মরেই যাবে। তুমি কি মরে গিয়ে আমাকে বিধবা বানানোর চেষ্টায় আছো নাকি? সব সময় এত বাজে কথা বলো না তো গিন্নি। আমি আছি আমার জ্বালায়। মেয়েটার তো আর বয়স কম হলো না, অথচ এখনো পর্যন্ত একটা পাত্র পক্ষ দেখতেই হলো না। গ্রামের সবাই এবার কানা ঘষা শুরু করে দিয়েছে। এখন আমি ওকে কিভাবে কার কাছে বিয়ে দেব সেই চিন্তায় আছি। ওসব নিয়ে আমি কোনোই চিন্তা করি না, কারণ ওই পাতিলের মতো কালো মেয়েকে কে বিয়ে করবে শুনি? জন্মের পর পরে যদি আমরা ওকে মেরে ফেলতাম তাহলেই সব থেকে বেশি ভালো হতো। নিঃসন্তান থাকাটাই ভালো ওর মতো এরকম কালো মেয়ে থাকার থেকে। সেটা তুমি একদম ঠিক কথাই বলেছ, কারণ ওরকম মেয়ে যার ঘরে আছে তার ঘর তো আর ঘর নয়, নরক। ওকে তুমি বলতে পারো না একটু নিজের যত্ন নিতে? শোনো, আমি একটা ছেলেকে দেখেছিলাম, বুঝেছ? ছেলেটা বেকার। সেই বেকার ছেলেটাও আমার মেয়েকে বিয়ে করতে চায় না। এখন তুমি বুঝতে পারছো যে আমরা কতটা নিচে নেমেছি? কি রে শ্যামলি, বেরিয়েছিস তো মুখটা ভালো করে, কিন্তু ফিরলি মুখটা ফুলিয়ে, আবার হাড়ের মতো করে। বলে কি হয়েছে তোর শুনি? আর শুনে বা কি করব? তোকে তো আর গ্রামের কেউ দেখতে পারে না, পোড়ামুখী হয়েছিস। কেন মা, কেন কেন তোমরা আমাকে মেরে ফেললে না যখন আমি জন্মেছিলাম? শুধু শুধু কেন তোমরা আমার জন্য কষ্ট পোহাচ্ছ আর আমাকেও কষ্ট দিচ্ছ? তখন যে কাজটা করতে পারোনি, এখন এই কাজটা করে ফেলো মা। এখনই তোমরা আমাকে মেরে ফেলো, এর থেকে ভালো হয়তো আমি মরেই যাই। যদি পারতাম তাহলে তো মেরেই ফেলতাম, কিন্তু কি আর করার আছে? নিজের গর্ব থেকে হয়েছিস তো, তাই কিছুই বলতেও পারি না আর কিছু করতেও পারি না। এখন হয়েছে, যা হবার তা তো হয়েইছে। এখন যা, তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে
রান্নাটা করে ফেল। তুই যে কি ভাগ্য নিয়ে জন্মেছিস সেটা শুধু ওই বিধাতাই জানে। তোকে তো বেকার ন্যাংরা ছেলেগুলো বিয়ে করতে চায় না। তোর ওই কালো মুখ দেখেই তারা আগের থেকেই পালিয়ে যাচ্ছে। মেয়েদের জীবনে কি বিয়েটাই সব? যদি আমি বিয়ে না করে সারা জীবন কুমারী হয়েই তোমাদের কাছে থাকি, তাহলে কি তোমরা আমাকে থাকতে দেবে না মা? আমি তো তোমাদেরকে ছেড়ে কোথাও যেতে চাই না, কারণ তোমাদেরকে যে আমি বড্ড ভালোবাসি। বাবা বাবা, কালের কথা শোনো, আমাদের কাছেই থাকবে, আর গ্রামের লোক সমাজ আমাদেরকে জুতো পেটা করবে, সেটাই কি তুই চাস? যা, আর এত বকবক না করে এখন তাড়াতাড়ি রান্নাটা করে ফেল। এত ফালতু কথা বাদ দে। আরে আরে, কে আপনি? কে আপনি? উঠুন উঠুন বলছি। কি হয়েছে আপনার? এভাবে শুয়ে আছেন যে? উঠুন উঠুন বলছি। আরে, আশেপাশে তো কেউ নেই, কাউকে যে আমি ডাক দেব সেই সাহসটুকুও তো আর পাচ্ছি না। কে উনি? আর এরকমভাবে কেন পড়ে আছে? এই যে, এই যে, আপনি কি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন? কি হয়েছে আপনার? আমাকে বলুন না। উঠুন উঠুন বলছি। কি হয়েছে আপনার? আর আপনার শরীর এখন কেমন আছে? আর বলো না, এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে মাথাটা কেমন জানি ঘুরে উঠল আর শরীরটা কেঁপে উঠল। এতক্ষণ এখানেই আমি পড়েছিলাম, তুমি ডাক দিলে তাই তোমার ডাকে সাড়া দিলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার জীবন বাঁচালে। আর কিছুক্ষণ যদি এখানে পড়ে থাকতাম আমি, তাহলে বোধহয় আমি মরেই যেতাম। জীবন মৃত্যু তো বিধাতার কাছে, এরকম কথা কখনোই বলতে নেই। কিন্তু আপনাকে তো আমি চিনতে পারলাম না। আপনি কে? আর আপনার পোশাক দেখে তো মনে হচ্ছে আপনি সাধারণ কোনো মানুষ নন। আমি জমিদারের পুত্র রুদ্রকুমার। আর তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তুমি আমার জীবন বাঁচিয়েছো, তাই তোমাকে আমার সাথে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। তোমার সাথে আমি সবার পরিচয় করে দিতে চাই। না না, এটা হতে পারে না। আমি একটা কালো মেয়ে। আমি যদি এখন জমিদার বাড়িতে যাই, তাহলে তো আমাকে সবাই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। যারা জাতপাত দেখে তারা আসলে মানুষ নয়। যাই হোক, তোমার নামটা তো বললে না? আমার নাম হচ্ছে শ্যামলী। কি রে খোকা, আমাদের বাড়িতে তো কাজের লোকের দরকার নেই, তুই কেন শুধু শুধু কাজের লোক আনতে গেলি? আর তার মধ্যে এরকম কালো কাজের মেয়ে আমাদের ঘরে রাখলে তো আমাদের ঘরটা নোংরা হবে। ওকে এখনই দূর কর, ওকে দেখলেই তো আমার গাটা ঘিন ঘিন করছে। ছি 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 ছি, কি কালো কুৎসিত মুখটা। আরে মা, তুমি আমাকে ভুল বুঝছো। উনি আসলে কোনো কাজের মেয়ে নয়, ও আমার জীবন বাঁচিয়েছে। ওর নাম শ্যামলী। আমি ওকে বাড়িতে এনেছি তোমার সাথে পরিচয় করিয়ে দিতে। আজকে মাথা ঘুরে কতক্ষণ গাছের নিচে আমি পড়েছিলাম, সেটা একমাত্র বিধাতাই জানে। সে তোর জীবন বাঁচিয়েছে, তাই বলে কি তাকে আবার ঘরে নিয়ে আসতে হবে? যা, সন্দুক থেকে ওকে একটা মোহর দিয়ে দে, তাতেই সে খুশি হয়ে এখান থেকে চলে যাবে। তোকে আমি সাবধান করে দিচ্ছি খোকা, এরকম পাতিলের মতো কালো মেয়ের থেকে দূরে থাকবি। তুই জানিস না, তোর বাবা যদি একবার জানতে পারে তাহলে তোকে তো মেরেই ফেলবে। আর মেয়ে, তুইও দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি দেখছিস? যা যা, বেরিয়ে যা, আমার ঘর থেকে বেরিয়ে যা। আমার ঘরের দাসীগুলো তো তোর থেকে অনেক সুন্দর আছে। কি যে অবস্থা করেছিস শরীরের, বলি আয়নায় কি তোর মুখটা কোনোদিন দেখিসনি? যা 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 বলছি।
ওরে দাসীরা, কে কোথায় আছিস? আমার ঘরে একটু গোবর জল ছিটিয়ে দে, নোংরা হয়ে গেছে আমার ঘরটা। তুই এতক্ষণ কোথায় ছিলিস বলতো? তোকে খুঁজে খুঁজে আমরা পাগল হয়ে যাচ্ছি। আজকে বাড়িতে একটা পাত্রপক্ষ এসেছিল তোকে দেখার জন্য, তারা তোকে না পেয়ে ফিরে গেছে। তুই আমাদের জীবনটা একেবারে তেজপাতা করে দিচ্ছিস। যে একজন জোর করে তোকে বিয়ে করতে এসেছিল সেও আজকে মুখ ফিরিয়ে চলে গেল। এবার কি করবি তুই? আমি কি দেখতে খুবই কুৎসিত বাবা মা? তোমরা একটু আমাকে ভালোভাবে দেখে বলো তো, আমি কি সত্যি এতটা নিকৃষ্ট, এতটাই কালো কুৎসিত যে আমাকে ভালোবাসার চোখে দেখাই যায় না? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি কালকে সকালেই এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে যাব। আর কোনোদিনও আমি এই গ্রামে আর এই বাড়িতে ফিরব না। এটা তুই কি বলছিস রে? বাড়ি থেকে বেরিয়ে যাবি মানে? তোকে বাড়ি থেকে বেরিয়ে যাবার কথাটা কে বললোটা কে শুনি? ঘরের কাজকর্ম করছিস সেভাবেই করতে থাক, আর আমরাও এদিকে পাত্রপক্ষ খুঁজতে থাকি। দেখিস একদিন না একদিন ঠিকই পাত্রপক্ষ পেয়ে যাব। না না মা, তোমাদের আমার জন্য আর পাত্র খুঁজতে হবে না। যদি আমার কপালে বিয়ে লেখা থাকে তাহলে পাত্রপক্ষ নিজেই আসবে। আর আমি চাই না আমার সাথে কাউকে যৌতুক দিয়ে তোমরা আমাকে বিয়ে করাও, তারপরে তারা আমার উপরে অত্যাচার করুক। যৌতুক নিয়েও যদি তোকে কেউ বিয়ে করতো তাহলেও তো মনটাকে একটু বোঝানো যেত, কিন্তু যৌতুক নিয়েও তো তোকে আর কেউ বিয়ে করতে চায় না। আমার মায়ের কথাতে তুমি খুব কষ্ট পেয়েছো, তাই না শ্যামলী? আমি আমার মায়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি আমার মাকে ক্ষমা করে দাও শ্যামলী। না না হুজুর, আপনি এসব আমাকে কি বলছেন? আপনার মা তো আমাকে তেমন কিছুই বলেনি। তিনি আমাকে যা বলেছেন একদম সত্যিটাই বলেছেন। আমার মতো মেয়ের এটাই প্রাপ্য ছিল। আর আপনি আপনি আবার আমাদের বাড়িতে কেন আসতে গেলেন? আরে জমিদার বাবু, আপনি আমাদের বাড়িতে এসেছেন? আরে জমিদার বাবু, আমার মেয়ে শ্যামলী কি কোনো অপরাধ করেছে? আরে না না, শ্যামলী কোনো অপরাধ করেনি। শ্যামলী তো আমার জীবন বাঁচিয়ে আমাকে রক্ষা করেছিল। আপনারা যদি আমাকে অনুমতি দেন তাহলে শ্যামলীর সাথে আমি একা একটু কথা বলতে চাই। আপনি আবার এসব কি বলছেন? আপনার পরিবার যদি জানতে পারে তাহলে এবার আমাকে মেরেই ফেলবে, আর শুধুই আমার জন্য আপনাকে এই গ্রাম ছাড়া করবে। দয়া করে আপনি আমার থেকে দূরে থাকুন। আমার সাথে আপনার এমন কি কথা থাকতে পারে? আরে হতচ্ছাড়ি মেয়ে, উনি হচ্ছেন জমিদারের একমাত্র পুত্র। তোর সাথে একটু একান্তই কথা বলতে চাইছে, আর তুই যেতে চাইছিস না? যা বলছি এখনই যা। চলো শ্যামলী, আমার সাথে চলো। ধীরে ধীরে শ্যামলীর সাথে জমিদারের ছেলের ভালো একটা বন্ধুত্ব গড়ে ওঠে এবং তা ভালোবাসাতে পরিণত হয়। তাদের এই ভালোবাসাতে শ্যামলী সব সময় খুবই ভয়ে থাকতো, আর জমিদারের পুত্র শ্যামলীকে খুব ভালোবাসতো। বলছি কি, আপনার পরিবার আমাদের এই ভালোবাসাটা কোনোদিনও মেনে নেবে না। আমাকে কেন, আর আমার মতো এরকম কালো মেয়েকেই বা কেন? আপনি একটা ফর্সা সুন্দরী মেয়েকে ভালোবাসতে পারতেন। সৌন্দর্য তো চিরস্থায়ী নয় যে আমি তাকে ভালোবাসবো। আর সুন্দরী মেয়েকে ভালোবেসে আমি বা কি করব? আমি তো সবসময় তোমার মতো মেয়েকেই ভালোবাসতে চাইতাম। তবুও সমাজ বলতেও তো একটা কথা আছে। যদি সবাই জানতে পারে যে জমিদারের ছেলে একটা কালো মেয়েকে বিয়ে করেছে, তাহলে কি আপনাদের জমিদারের উপরে প্রভাব পড়বে না? তারাও আপনাদেরকে নিয়ে তিরস্কার করবে, আর আপনাদের সম্মানের উপরও প্রভাব পড়তে পারে। শ্যামলী, তুমি হয়তো ভুলে যাচ্ছ, আমাদের সামনে যদি আমাদেরকে কেউ অপমান করে তাহলে আমরা তাদের গর্দান নিই।
তুমি এ নিয়ে কোনোই চিন্তা করিও না শ্যামলী। আমি আজকেই তোমাকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে যাব। এ তুই কি করলি রে খোকা? অবশেষে তুই এই পাতিলের মতো কালী মেয়েটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলি। ছি 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 ছি, এই সমাজে আমরা মুখ দেখাবো কি করে? মা, আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করাটা কি আমার অপরাধ? আর সমাজ কি আমার সাথে সংসার করবে নাকি? আমি আমার মতো করে থাকবো, আমি আমার খাই আর আমার পরি। দয়া করে তুমি আমাদের দুজনকে মেনে নাও মা। দয়া করে এরকমভাবে তুমি আর বলিও না। আমার তো এবার কপালটা পুড়েছে রে, পুড়েছে। তোর বাবা যদি জানতে পারে তাহলে তো আমাকে মেরেই ফেলবে। তোর বাবা কয়েকদিনের জন্য শহরে গেছে। জানি না তোর বাবা বাড়িতে আসার পর আমাকে কি করবে। আপনারা দয়া করে আমাকে একটিবার মেনে নিন মা। আমি আপনাকে কথা দিচ্ছি যে এই পৃথিবীর সব থেকে ভালো বৌমা হয়ে আপনাকে আমি দেখাবো। আমি আপনাদের সব সময় পায়ে পড়ে থাকবো মা। আপনাদের খুবই সেবা যত্ন করব। শুধুমাত্র আমাকে একটিবার সুযোগ দিন মা, একটিবার সুযোগ দিন। আরে হতচ্ছাড়ি, তোর রূপটা যদি আরেকটু ভালো থাকতো তাহলেও মেনে নেওয়া যেত। তোকে তো ভালোভাবে দেখাই যায় না রে খোকা। তুই এ কি করলি রে, এ কি করলি? তুই আমাদের মান সম্মান সব কিছুই এবার শেষ করে ফেলেছিস। শ্যামলীকে তুমি আর একটাও বাজে কথা বলবে না মা। তোমার যদি শ্যামলীকে ভালো না লাগে তাহলে আমি শ্যামলীকে নিয়ে শহরে যাচ্ছি। তোমাদের গ্রাম আর সমাজ নিয়ে পড়ে থাকো। আমি আর শ্যামলী মিলে শহরেই থাকবো, আর কোনোদিনও এই গ্রামে ফিরবো না। আরে না না, তোমাদের শহরে যাবার কোনোই দরকার নেই। ও এখানে থাকুক। বলছি যে তুমি এত তাড়াহুড়ো করে শহরে যাচ্ছ যে, ওখানে কি কোনো সমস্যা হয়েছে? আমার যে এখানে একা থাকতে খুবই ভয় করছে। আরে শ্যামলী, তুমি কোনোই চিন্তা করিও না। আমি খুব তাড়াতাড়ি গ্রামে আবার ফিরে আসব। তুমি তো জানোই বাবা এখন শহরে আছে, তাই আমাকেও কিছু কাজের জন্য শহরে যেতে বলেছে। তোমাকে কি তাহলে যেতেই হবে? বাবা কি ওই কাজটা সম্পূর্ণ করতে পারবেন না? আচ্ছা, তোমার সাথে কি আমাকেও নিয়ে যাবে? আরে ধুর পাগলি, এত ভয় করলে কি আর চলবে? এই তো মাত্র কিছু দিনেরই তো ব্যাপার। তারপরে তুমি দেখবে তোমার জন্য কত কিছু আমি কিনে এনে বাড়িতে এসেছি। আর মায়ের সাথে আমার কথাও হয়েছে। মা তোমাকে খুব যত্ন করবে আর ভালোভাবে দেখাশোনাও করবে। আমি কেন জানি না আমার মনটা খুবই ছটফট করছে। মনে হচ্ছে ওরা আমার জন্য কোনো পরিকল্পনা করেছে। হায় হায় রে বৌমা, তোমার এত দেরি করে খেলে চলবে? আর এসব তুমি কি নিয়ে খেতে বসেছো বৌমা? তুমি একটু ভালো ভালো মাছ মাংস খাবে, আমি সেটা চেয়ে চেয়ে দেখবো। এর থেকে আনন্দের আর কি হতে পারে? মা, আমি গরিব ঘরের মেয়ে তো, আমি অত মাছ মাংস ভাত খেতে পারিনি। আমার কাছে এই চাল ডাল সবজি এগুলোই খুব প্রিয় খাবার। আপনি আমার জন্য একদমও চিন্তা করবেন না মা, আমি খুব ভালো আছি। আর আপনার যদি কোনো কাজ করার থাকে তাহলে আমাকে দয়া করে বলবেন। না 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 বৌমা, তোমাকে দিয়ে আমি আবার কাজ করাবো কেন বলো তো? ঘরের দাসীরা কি করতে আছে? তুমি হচ্ছ আমার ছেলের পছন্দের একমাত্র বউ, আর আমি তোমাকে দিয়ে ঘরের কাজকর্ম করাবো? আমি তো তোমাকে রাখবো আমার বাড়িতে রাজরানীর মতো। আজকে তুমি আমার সাথে এক জায়গায় যাবে, কেমন বৌমা? বিকেলে একটু তাড়াতাড়ি তৈরি থেকো। আচ্ছা মা, ঠিক আছে, আমি তৈরি থাকবো।
মা, আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? এই জায়গাটাতে তো আমি কোনো কাজেই দেখতে পাচ্ছি না। এই নদীর ধারে আমাদের কি কাজ আছে বলুন মা? নদীর ধারে কাছ নেই আবার? নদীর ধারেই তো আমার আসল কাছ রে হতচ্ছাড়ি। এখানেই তো আমার কাজ। আমার ঘরের পুত্রবধূ হতে তোর খুব শখ, তাই তো? জমিদারের একমাত্র পুত্রবধূ হতে চাস? আসলেই এসব ভাবলেই না আমার হাসি পায়। এই এই যে দেখ, এখন দেখ। এইসব আপনি কি বলছেন মা? আমাকে মারবেন না মা, আমি সাঁতার জানি না। আমাকে কিছু করবেন না মা, আমাকে কিছু করবেন না মা, আমাকে আপনি ছেড়ে দিন। কিন্তু শ্যামলীর এই করুণ আর্তনাদ আর ভয়ঙ্কর চিৎকারও জমিদার গিন্নির মন একটু গলেনি। শ্যামলীকে সে ধাক্কা মেরে নদীর জলে ফেলে দিলেন। সেখানে শ্যামলীর দেহ বিলীন হয়ে গেল। তার অস্তিত্ব সারা জীবনের মতো এই পৃথিবী থেকে মুছে গেল।